সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সংবাদ, যা শুনবে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব একের পর এক মামলা ইউনূসের বিরুদ্ধে। হাসিনাকে ফেরাতে ভারতের পথেই হাঁটবে তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, এর আগেও হয়েছে, কিন্তু কোনোটাই ধোপে টেকেনি। এটা কি টিকবে, নাকি অন্যগুলির মতো এগুলো খারিজ হয়ে যাবে? কেউ কেউ বলছেন শেখকে ফেরাতেই কি ভারতের পথে তারেক? তাই কি মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলে বিচারের আওতায় এনে পদক্ষেপ করা হবে? ফের মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা। এর আগেও 4 থেকে 5 বার মামলা, আবারও তার বিরুদ্ধে ফের আবেদন। কিন্তু তার বিরুদ্ধেই মামলা হচ্ছে কেন? মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই মামলার আবেদন গৃহীত হবে নাকি খারিজ হয়, সেটা নিয়ে আলোচনা চলছে। কারণ এর আগে যতগুলি ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে সবগুলি খারিজ হয়। হামে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে মামলা, হামে টিকার ব্যবস্থা কেন করা হয়নি, এবং এই সংক্রান্ত অবহেলায় 6 শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রবিবার ঢাকার অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিকা ইসলামের আদালতে এই আবেদন করেন হামি মারা যাওয়ার 9 মাস বয়সী সাউদা নুসকানির বাবা সিরাজুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি জানান যে আদালত জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছে। সিরাজুল ইসলামের 9 মাস বয়সী মেয়ে সৌদা নুসকান হামি মারা গিয়েছে। তিনি মামলার আবেদনে অবহেলা মৃত্যুর অভিযোগ এনেছেন। মামলার আবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কিন্তু আদতে কি কিছু হবে সেটা পরে জানা যাবে। এদিকে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই হামির টিকাকরণের অভিযোগের জেরে যাতে ইউনূস না বিদেশে যেতে পারেন সেই জন্য আবেদন করা হয়েছিল আদালতে, কিন্তু সেটা দেখা গেল যে আদালত সেটা খারিজ করে দেয়। পাশাপাশি জানিয়ে দেয় যে মোহাম্মদ ইউনূস এমন ব্যক্তি নন যে তিনি পালিয়ে যেতে পারেন, বিদেশেই থেকে যাবেন, কারণ তার বহু সম্পত্তি, বহু প্রতিষ্ঠান রয়েছে দেশে। পর দেখা যায় মোহাম্মদ ইউনূস ফ্রান্সে যান। কিন্তু প্রশ্ন উঠছে যে ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা আজ পর্যন্ত টেকেনি। অনেকে বলছেন যে তারেক রহমানের সরকার কার্য ইউনূসকে বাঁচাচ্ছেন, কিন্তু এই বক্তব্য উঠে আসছে রাজনৈতিক মহল থেকে। আর সেটা হলো শেখ হাসিনা যখন ফেরার ঘোষণা দিচ্ছেন, তখন তাকে ফিরিয়ে আনার রাস্তা হিসাবে কোন তারেক রহমান ইউনূসের বিরুদ্ধে চলে গেলেন, এই প্রশ্ন উঠে যাচ্ছে। তথ্য বলছে 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হামে মৃত্যু ঘটেছে 731 জন শিশুর। 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 638 জন শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছে। আর এই সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গিয়েছে 93 জন শিশু। 15 মার্চ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 87,966 জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 84,218 জন। কিছুদিন আগে ইউনিসেফ জানিয়ে দিয়েছে তারা বহুবার অন্তর্বর্তী সরকারকে সাবধান করেছিল। এমনকি রানা ফ্লাউস পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন। এখন দেখা এতগুলি পরিবারের কান্নার পর আদতে কি রায় আসে আদালতের তরফে। এদিকে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় দেওয়ার প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জামাত যারা যুদ্ধাপরাধী 1971 সালে যারা আমাদের মা বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে, যারা লুটপাট করেছে, যারা গণহত্যা চালিয়ে বিচার জাতির পিতা শুরু করেছিলেন, যারা কারাগারে বন্দী ছিল 11,000, যে রহমান তাদেরকে ছেড়ে দেয়, মন্ত্রী এমপি মর্যাদা দেয়, সমস্ত বিচার বন্ধ করে। এখন এই বিএনপিরই বেচেন হিসেবে কাজ করে। আজকে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আওয়ামী লীগকে ব্যান করে দিল। আপনারাই বলেন যে ইউনূস অবৈধ ক্ষমতা দখলকারী, সংবিধান মেনে আসে নাই, তাহলে আওয়ামী লীগকে ব্যান করার তার কোনো অধিকার আছে কিনা? তার কোনো অধিকার নাই, কারণ আওয়ামী লীগের জনগণের ভোটে নির্বাচিত, বারবার নির্বাচন ঠেকানোর চক্রান্ত করেছে। জনগণ আমাদের আমরা জনগণের সেবা করেছি। 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। হ্যাঁ, আজকে আমরা কি দেখি? সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের যে সংবিধান, এই সংবিধানের 36 অনুচ্ছেদে সমাবেশ করার অধিকার জনগণকে দিয়েছে। এই সংবিধানে সংগঠন করার অধিকার 36 অনুচ্ছেদে সংগঠন করার অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে। মিছিল করলো কেন? সেই জন্য 7টা ছাত্রলীগের কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে তুরাগ নদীতে, এবং প্রতিদিন অন্তত 10 জন করে মানুষকে তারা হত্যা করছে। আর নারী এবং শিশু বালিকা মেয়ে ধর্ষিত হচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এটা সেটা নির্বাচন তো 12 ফেব্রুয়ারি না, 11 ফেব্রুয়ারি সন্ধ্যার সময় হয়ে গেছে। শান্তভাবে নির্বাচিত বিশ্ব বাটপাড়ির সঙ্গে যে নাকি গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারী, 500 জায়গায় বোমা হামলাকারী, সে জেএমবি সন্ত্রাসী জঙ্গি সংগঠন যার দোষর আজকে ক্ষমতা সে বসে আছে। ফলে বাংলাদেশ সেই আগস্ট মাস থেকে জুলাই নিয়ে এই পর্যন্ত, সেই 8 আগস্ট থেকে এই পর্যন্ত সন্ত্রাসের অভয়ারণ্য। কারণ সব কারাগার থেকে সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে বন্দী, মানবিত জীবনযাপন করে একের পর এক আমাদের নেতাদেরকে হত্যা করে যাচ্ছে, এবং তাদের মধ্যে মিথ্যা মামলা দিয়ে সাজানো মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করে যাচ্ছে। এই অবস্থা থেকে বাঙালি জাতিকে বাঁচাতে হবে। আজকে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, যে স্লোগান দিয়ে মানুষ বুকে রক্ত দিয়ে দেশ স্মরণ করছে, সেই স্লোগান আজকে নিষিদ্ধ করা আছে নাই। কাজে জঙ্গি
শাসক এদের হাত থেকে দেশকে মুক্ত করে মানুষের জন্য শান্তি নিরাপত্তা আনতে হবে। দেশের ভিতরে যখনই আমাদের নেতা কর্মীরা রাস্তায় নামে তাদেরকে সত্যিকারকে কুপিয়ে হত্যা করে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জনতার পাশে দাঁড়াতে হবে, জনগণের কথা বলতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যা যা করার সেটা আমাদের করতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে সেভাবে দেশকে এই জঙ্গিদের হাত থেকে, এই জামাত শিবিরদের হাত থেকে দেশকে রক্ষা করে সকলে ঐক্যবদ্ধ হন, সেই আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বছরের মধ্যেই দেশে ফিরবো, হাসিনার এই বার্তা টনিকের মতো কাজ করেছে পদ্মাপাড়ে। একদিকে যখন শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছেন, ঠিক সেই সময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালে কর্মসূচি বাতিল করছেন সার্জিস নাহিদরা। তাহলে কি আওয়ামী লীগকে রুখতে হার স্বীকার করে নিলেন ছাত্রনেতারা? কি হলো মোহাম্মদ ইউনূসের স্নেহধন্যদের? কিসের এত ভয় পাচ্ছেন তারা? আজকে আপনাদের সামনে রাখবো যে একদিকে যেমন শেখ হাসিনা বলছেন এই বছরের মধ্যেই তিনি দেশে ফিরবেন, ঠিক তখনই পিছু হচ্ছে ছাত্রনেতারা। নাকি গত বছর গোপালগঞ্জে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটারই ভয়ে এড়িয়ে যাচ্ছেন তারা? বাংলাদেশে চলছে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন। দেশের বিভিন্ন প্রান্তে জুলাই পদযাত্রা করছেন ছাত্রনেতারা। মূলত আয়োজন করছে এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকারে দেখা গিয়েছিল সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি তহবিল থেকে অর্থ খরচ করে কিভাবে জুলাই পদযাত্রার উদযাপন করা হয়েছিল। এখন তারা নাকি সিদ্ধান্ত নেন যে গোপালগঞ্জ সহ 6 জেলাতে যাবে না এনসিপি নেতারা। কিন্তু কেন? কেউ কেউ প্রশ্ন তুলছেন, তবে কি সরকারের তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি যে সরকার তাদের নিরাপত্তা দেবে না? গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ এবং রাঙ্গামাটি, এই 6টি জেলাতে তারা কর্মসূচি করবে না। এদিকে এই জেলাগুলিতেই শক্তিশালী আওয়ামী লীগ। এর মধ্যে হাসিয়েছেন এই বছরেই নাকি তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগ ইনশাআল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি ফাঁসি হুকুম দিয়েছে আমাকে, একটা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পড়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আল্লাহ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চলায়। আমি সময় মতো ইনশাআল্লাহ চলে আসবো এবং যে আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশই পড়ে আছে। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনসিপি অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এনসিপির আত্মপ্রকাশের পর 2025 সালে জুলাই আমরা দেশের 64টি জেলা শহরগুলোকে সামনে রেখে জুলাই পদযাত্রা, এর ধারাবাহিকতায় এই বছরও জুলাই পদযাত্রার আয়োজন করতে যাচ্ছে এনসিপি। আর এই পদযাত্রা দেশের 64টি জেলাকে স্পর্শ করবে। এরপর দেখা যায় পথ নকশা প্রকাশ করা হয়, মানে গোপালগঞ্জ সহ 6টি জেলার নাম পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে সার্জিস আলম জানান, এনসিপি পক্ষ থেকে প্রথম ধাপে যে 100টি উপজেলা এবং পৌরসভা প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই উপজেলা এবং পূর্ব সেইগুলোতে পদযাত্রা করছে এনসিপি। প্রথম ধাপে এই 6টি জেলা থেকে প্রার্থী ঘোষণা হয়নি যে সেখানে পদযাত্রা হচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তবে কি গোপালগঞ্জে গত বছর যে ঘটনা ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে যাচ্ছেন না? গত বছর গোপালগঞ্জে দেখা গিয়েছিল আওয়ামী লীগের সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে যোদ্ধাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামে রাস্তায়, এরপর গুলি চালাতেই মৃত্যু ঘটে বেশ কয়েকজনের। এখন সেই গোপালগঞ্জে তাদের কর্মসূচি বাতিল করার প্রসঙ্গে এই বিষয়টাই তুলে ধরা হচ্ছে। কিন্তু ছাত্র নেতারা জানাচ্ছেন অন্য কথা। সামনে রয়েছে অনেকগুলি নির্বাচন, আর সেই নির্বাচনে তারা এককভাবে লড়বে বলে জানাচ্ছে, জামাতের সঙ্গে দেবে না। আর এই 6 জেলা উপজেলাতেই তারা প্রার্থী দেবে না, তাই সেখানে কর্মসূচিও তারা করবে না। কিন্তু বিষয়টা কি আদৌ সত্যি, নাকি সার্জিসটা জানেন যে গোপালগঞ্জ শহরগুলিতে তাদের মেনে নেয়নি সাধারণ মানুষ, তাই বিপদ এড়াতে এড়িয়ে যাচ্ছেন গোপালগঞ্জ? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে না। একদিন না একদিন ঘুরে দাঁড়াবেই আওয়ামী লীগ। অতীতে বারবার আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে অতীত করে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু ততই বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ফিরে এসেছে আওয়ামী লীগ। কথা আছে, শকুনের সাপে গরুর মৃত্যু হয় না। তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশেষ যতই বলুন, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সমাপ্তি ঘটেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক পতনে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে সেদিন খুব বেশি দূরে নেই যেদিন আওয়ামী লীগ তথা শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র সালাউদ্দিন আহমেদ রাজধানীর আগারগাঁওয়ে জুলাই জাতীয় সম্মেলনে মন্তব্য করেন যে আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে এইভাবে কখনো দমিয়ে রাখা যায়নি। ইতিমধ্যে শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন যে চলতি বছরেই বাংলাদেশে ফিরে যাবেন তিনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে দেশ জুড়ে সেনাকে দমাতে হয়েছিল বিএনপি সরকার, আর সেই আওয়ামী লীগকেই ভয় কার্যত এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পায়ের মাটি সরে যাচ্ছে। কিভাবে আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারে আওয়ামী লীগ, কোন কোন ফ্যাক্টর কাজ করতে পারে, বিশদে আলোচনা যায়। পুনর্গঠনই হতে পারে মূল আওয়ামী লীগের চাবিকাঠি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইতিহাস বলছে বাংলাদেশে আওয়ামী লীগ আগেও রাজনৈতিক দলগুলোর সংকটের পর পুনর্গঠনের নয় আবারও সক্রিয় অবস্থানে ফিরে এসেছে, আর সেই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের জন্য একাধিক সম্ভাব্য পুনরুত্থানের পথ খোলা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে প্রথম এবং প্রধান ধাপ হতে পারে রাজনৈতিক পুনর্গঠন। দীর্ঘদিনের পুরনো কাঠামোর পরিবর্তে নতুন নেতৃত্বের তৈরি, যেখানে তৃণমূল পর্যায়ে পুনর্গঠন এবং নিষ্ক্রিয় ইউনিটগুলোকে সক্রিয় করা হলে দলটি রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করতে পারে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল নেতৃত্ব পুনর্বিন্যাস। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা যে একটি বড় দলের টিকে থাকার জন্য কেবল ঐতিহাসিক পরিচয় বরং গ্রহণযোগ্য এবং আধুনিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ নেতৃত্বকে সামনে আনা এবং অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বাড়ানোকে সম্ভাব্য কৌশল হিসেবে দেখা হচ্ছে। আর তৃতীয়ত জনসংখ্যা পুনর্গঠন। বিশ্লেষকদের মতে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক দুর্বল হলে কোনো রাজনৈতিক দল দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। ফলে সামাজিক ইস্যু ও কর্মকাণ্ড এবং স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর চতুর্থত রাজনৈতিক ইমেজ পুনর্গঠন। বিভিন্ন সময় এবং বিতর্ক মোকাবিলায় স্বচ্ছতা এবং রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা ভবিষ্যৎ প্রত্যাবর্তনের জন্য জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পঞ্চম কৌশল হিসাবে উঠে আসছে ডিজিটাল এবং যুবকেন্দ্রিক মাঠ পর্যায়ে রাজ। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা এবং আধুনিক রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়াকে সম্ভাব্য পুনরুত্থানের অন্যতম পথ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সময়, পরিস্থিতি এবং কৌশলগত পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে পুনর্গঠনের কাজটি খুব সহজ নয়। আইডিয়া, রাজনৈতিক পরিবেশ এবং অভ্যন্তরীণ ঐক্য, এই তিনটি বিষয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘুরে দাঁড়ানোর পথে নির্ধারক ভূমিকা রাখবে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন একটা, কবে পুনর্গঠনের মাধ্যমে আবারও শক্ত অবস্থানে ফিরতে পারবে? উত্তর সময় দেবে। এদিকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার পরিবারের অন্তঃসত্ত্বা, গৃহবধূ, ছোট্ট শিশু কাউকে রেহাই দেওয়া হয়নি। ঢাকার রাস্তায় ট্যাঙ্ক দাপিয়ে বেড়ায়। রাতভর কারফিউ চলতে থাকে। সারা দেশে সেনাবাহিনী নামানো হয়। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়, বন্দী করা হয়। নিষ্ঠুরতা আর পৈশাচিকতা দেখে দেশের মানুষ স্তম্ভিত হয়ে যায়। দেশব্যাপী এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয় যাতে মানুষ বঙ্গবন্ধুর নাম, আওয়ামী লীগের নাম মুখে আনতেও ভয় পেত। জয় বাংলা নিষিদ্ধ হয়ে যায়। পত্রপত্রিকায় বঙ্গবন্ধুর ছবি ছাপানো দূরে থাক, তার নাম নিয়ে একটি বাক্য লেখারও সাহস পেত না। তখন কি কেউ ভেবেছিল এই বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে? আওয়ামী লীগ আবার এদেশে রাজনীতি করবে এবং ক্ষমতায় আসবে? না, কেউ ভাবেনি, কারণ ভাবার মতো পরিস্থিতি তখন ছিল না। কিন্তু সত্য হল, ষড়যন্ত্রের আয়ু দীর্ঘস্থায়ী হয় না। মীর জাফরের হয়নি, মোশতাকের হয়নি, ইউনুসেরও হয়নি। ৭৫ থেকে আজ পর্যন্ত এদেশে আওয়ামী লীগ নিধনের অপচেষ্টা অনেক হয়েছে, আর এর প্রতিটি ঘটনার পেছনে রয়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। তারা বুঝতে চায় না আওয়ামী লীগ গণমানুষের দল। ষড়যন্ত্র, সহিংসতা দিয়ে তাকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে, বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে রাজনীতি করে, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য রাজনীতি করে। তাই কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারেনি, পারবেও না। পাকিস্তানে আইয়ুব ইয়াহিয়ারা পারেনি, ৭৫-এর পর মোশতাক, জিয়া গং পারেনি, ২৪-এ ষড়যন্ত্রকারীরাও পারবে না। বাস্তব সত্য এই যে ৭৫ পরবর্তী সেই কঠিন সময় থেকেও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। ২১ বছর পর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ১৯৯৬ সালে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। একই সঙ্গে ফিরে আসে মুক্তির যুদ্ধের নির্বাসিত অর্জনগুলো। আবারও শুরু হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলা। কিন্তু ষড়যন্ত্রকারীরাও পিছু ছাড়েনি। জঙ্গিদের নামিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের বিরুদ্ধে, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতে থাকে। ২০০১ সালের নির্বাচনে পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়। বিএনপি জামায়াত জোট ক্ষমতায় বসেই আওয়ামী লীগ নিধন শুরু করে। ২০০৬ সালের নির্বাচনে এই জোট হেরে যাবে বুঝতে পেরে শুরু হয় নতুন এক ষড়যন্ত্র, যা ১/১১ নামে পরিচিত, আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এরপর বাংলাদেশের ইতিহাস শুধুই এগিয়ে চলার ইতিহাস। ২০০৬ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে মানুষ আন্দোলন করায় গুলি চালানো হয়েছিল, ২০ জনের প্রাণ গিয়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল মাত্র ১৬০০ মেগাওয়াট। ৫ বছরে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হয় ৪,২০০ মেগাওয়াট। কিন্তু বিএনপি, জামায়াত জোট ও ১/১১ অবৈধ সরকারের সময় বিদ্যুৎ উৎপাদন না বেড়ে বরং আরও কমে যায়। ২০০৯ সালে ক্ষমতায় আসে তখন বিদ্যুৎ উৎপাদিত হতো ৩,০০০ মেগাওয়াটেরও কম। ১৬ বছরে আওয়ামী লীগের সরকার বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিয়ে যায় ২৫,০০০ মেগাওয়াটেরও উপরে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ হাবের কাজ শেষ পর্যায়ে ছিল। সব মিলিয়ে সক্ষমতা ৩০,০০০ মেগাওয়াটের বেশি হতো। বঙ্গোপসাগরে বিপুল সমুদ্রসীমা অর্জিত হয়েছে। প্রমত্তা পদ্মার উপর সেতু হবে, এটা কেউ কল্পনাও করেনি। বিশ্বব্যাংকের ষড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে আওয়ামী লীগের সরকার সেই সেতু তৈরি করতে সক্ষম হয়। দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াত সুগম হয়। কর্ণফুলী নদীর নিচে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ করা হয়। যানজটে প্রায় অচল হয়ে পড়া ঢাকার রাস্তায় গতি আনতে মেট্রো রেল করা হয়। একাধিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়। একইভাবে চট্টগ্রামেও করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বৈদেশিক বাণিজ্যে গতি আনতে পায়রা সমুদ্র বন্দর তৈরি করা হয়। বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনীতিও চাঙ্গা হতে শুরু করেছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করা হয়। ফলে সারা পৃথিবীর সঙ্গে ইন্টারনেট সংযোগ অনেক সহজ ও সাবলীল হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল করায় বিমানবন্দরের সক্ষমতা অনেক বেড়ে যায়। জাতীয় মহাসড়কগুলো 8 লেন করাসহ ব্যাপক অবকাঠামো উন্নয়ন করা হয়েছে এই 16 বছরে। এমনি আরও অনেক উন্নয়নের কারণে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। মাথাপিছু আয় $500 থেকে বেড়ে $2800 ছাড়িয়েছে। জিডিপির প্রবৃদ্ধি 7% ছাড়িয়ে গিয়েছিল। সারা পৃথিবী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল আখ্যায়িত করেছিল। এশিয়ার উদীয়মান বাঘ আখ্যায়িত করা হয়েছিল। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করে। কিন্তু পরিতাপের বিষয়, চক্রান্তকারীরা সেই দেশটিকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। নতুন বিনিয়োগ নাই। চালু কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন, খেতে না পেয়ে স্ত্রী সন্তানসহ বহু মানুষ আত্মহত্যা করছে। জিডিপির প্রবৃদ্ধি 4% নিচে নেমে এসেছে। সকল সূচকে বাংলাদেশ কেবলই পিছিয়ে যাচ্ছে। অথচ চক্রান্তকারীরা 2 হাতে দেশকে লুটেপুটে খাচ্ছে। বিদেশে অর্থ পাচার বেড়ে গেছে। মেটিকুলাসলি ডিজাইন করা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করায় কি কোনো অপরাধ আছে? পুলিশের কাছে যে গুলি নাই, স্নাইপার রাইফেলের সেই গুলি দিয়ে মানুষ হত্যা করে মানুষকে উত্তেজিত করায় কি কোনো দোষ আছে? পুলিশ বাহিনীর 3,500 সদস্যকে হত্যা করা কি কোনো অপরাধ? দেশ বিক্রির অঙ্গীকার করে ক্ষমতায় আসা এবং ক্ষমতায় এসে গোপন চুক্তির মাধ্যমে অঙ্গীকার রক্ষা করছে যারা, তাদেরও কোনো দোষ হয় না। মানবাধিকার ব্যবসায়ীরা আজ কোথায়? এরই মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। নদী, খাল, বিল, মাঠ, বনবাদারে শত শত নেতাকর্মীর লাশ পাওয়া যাচ্ছে। সহায় সম্পদ বিক্রি করে লাখ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। চাঁদা না দিলে মারধর করা হচ্ছে। বাড়িঘরে হামলা, লুটপাট করা হচ্ছে। আগুন দেওয়া হচ্ছে। মধ্যরাতে সংখ্যালঘুদের ঘরের শিকল আটকে আগুন দেওয়া হচ্ছে। মিথ্যা অপবাদে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ভীতি ছড়িয়ে তাদের দেশছড়া করতে চাইছে। মানবাধিকার ব্যবসায়ীরা আজ মুখে কুলু পেটে বসে আছে। তাদের টু শব্দটিও নেই। আওয়ামী লীগের রাজনীতির বয়স 7.5 দশকেরও বেশি। এই দীর্ঘ সময় আওয়ামী লীগকে বহু চড়াই উতরাই পার হয়ে আসতে হয়েছে। 75-এর পর থেকে বারবার বিএলপি জামায়াতের আওয়ামী লীগ নিধন অভিযান মোকাবেলা করতে হয়েছে। গণমানুষের ভালোবাসায় সব বাধা বিপত্তি মোকাবেলা করে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ষড়যন্ত্রের বর্তমান কালো ছায়া কেটে যেতেও সময় লাগবে না। খুব শিগগির আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে সগৌরবে ফিরে আসতে। এদিকে 24-এর গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ 2টি ভোট দিয়েছে। হ্যাঁ ভোট প্রদানের মাধ্যমে মানুষ জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বিএনপি সরকার গঠন করেই জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা, জাতির সঙ্গে গাদ্দারি ও বেইমানি করছে। অনতিবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারকে যেভাবে মানুষ বিদায় করেছে, সেভাবেই তারা এই সরকারেরও পতন ঘটাবে। জুলাই গণ-অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে প্রথম পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। সোমবার বিকেলে গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম শোয়েবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে জুলাই পদসভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও পদসভা কর্মসূচির মাধ্যমে এনসিপি দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে। পদসভায় নাহিদ ইসলাম এমপি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল তা দেশের জনগণ জানে। গণ অভ্যুত্থান পরবর্তী সময় কেউ লন্ডন থেকে, কেউ শিলং থেকে এসে নেতৃত্ব দাবি করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, তবে জুলাই আন্দোলনে আপনাদের নেতৃত্বের দাবি থেকে সরে আসুন। জাতীয়তাবাদের নামে ব্যবসা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বিদ্যুতের ঘাটতি পূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা ও সংস্কার বাস্তবায়ন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ এলাকা থেকেই মাদক নির্মূল করতে পারছেন না। তিনি কিভাবে দেশ থেকে মাদক নির্মূল করবেন? কিভাবে সারা দেশে আইনশৃঙ্খলার উন্নতি করবেন? শহীদ হাদি, কালীগঞ্জের ওমর ফারুক হত্যাসহ জুলাই গণ অভ্যুত্থানে নিহত সব শহীদের হত্যার বিচার করতে হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলাম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপি সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, গাজীপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, প্রভাষক আফরিনা আক্তার, গাজীপুর জেলা শাখা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক মাহিব হোসেন রুদ্র, জাতীয় ছাত্রশক্তির নেতা রিদওয়ান শেখ সহ উপজেলা ও পৌরসভার এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।